বাজেট পাঠশালা। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজকে আমরা আলোচনা করব ভারতীয় অর্থনীতির সেকেন্ড চ্যাপ্টার থেকে থার্ড পার্ট সম্পর্কে। এর আগে আমরা অলরেডি দুটো পার্ট সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নেবে, বা এই ভিডিওর শেষেও কিন্তু সেই দুটো ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা চাইলে সেখান থেকেও গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। সেই ভিডিও দুটি যদি প্রথমে দেখে নাও, তারপর এই ভিডিওটি দেখো, তাহলে অনেক বেশি কার্যকরী হবে। তো চলো, আজকে আমরা আলোচনা করবো তাহলে পার্ট 3 সম্পর্কে, তাই তো? যেটা বলা আছে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকামের আজকে আমাদের থার্ড পার্ট, তাই তো? দেখো এরপরে কি বলা রয়েছে। আজকে আমরা আলোচনা করব ভারতে জাতীয় আয় পরিমাপের বাধা। কি কি বাধা আসে জাতীয় আয় পরিমাপ করতে গেলে, সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এটাতে। দেখ, যেমন কি গৃহবধূদের কাজ, কালোবাজারি, সেবামূলক কাজ। এখানে গৃহবধূদের কাজটাকে হাইলাইট করা আছে, কালোবাজারিটাকে হাইলাইট করা আছে, আর আছে সেবামূলক কাজটাকে হাইলাইট করা আছে। আচ্ছা, তাহলে গৃহবধূরা যে কাজ করে, বা তোমার বাড়ির আমার বাড়ির মায়েরা বা মহিলারা যে কাজ করে থাকে, তাদের কি আমরা পে করে থাকি, টাকা দিয়ে থাকি? গৃহবধূরা যে কাজ করে তারা তো প্রচুর পরিশ্রম করে, তাই তো? এই যে তাদের কাজগুলো কিন্তু আমরা কোন রকম পে করে থাকি না তাদের, তাই তো? এই যে এটা তাহলে গৃহবধূদের কাজের মধ্যে পড়বে। তারপরে কালোবাজারি, যেটাকে ব্ল্যাক মানি বলা হয়। তোমরা জানো ব্ল্যাক মানি কি? যা কিছু আমরা ইললিগাল ভাবে করব, সেগুলো সবই কি, যা ইললিগাল ভাবে যে সমস্ত টাকা পয়সাগুলো আমাদের কাছে আসছে, এগুলো সবই আমরা কালোবাজারির মধ্যে পড়বে। এরপর সেবামূলক কাজ, কোনো সেবার জন্য কাজ করা হচ্ছে বা সেবামূলক বা কাজ হচ্ছে, তাহলে কিন্তু সেখানে টাকা পয়সাটাকে সেইভাবে ধরা হয় না, তাই তো? সেবা করার জন্য যেগুলো করা হয় সেটা পুরোপুরি আমরা ধরে নাও 70% 80% ছাড়ে দেওয়া হয়ে থাকে। তাহলে এই যে এগুলোতে জাতীয় আয় ঠিকঠাক ভাবে পরিমাপ করা যাচ্ছে না, তাই তো? ইত্যাদি এই ধরনের ক্ষেত্রে আর্থিক মূল্য যেহেতু জড়িত থাকে না, এগুলো তো আর্থিক মূল্য জড়িত থাকে না, সেহেতু এই ধরনের লেনদেনকে জাতীয় আয় পরিমাপের মধ্যে আনা যায় না, ফলে জাতীয় পরিমাপ সঠিক হয় না, তাই তো? তাহলে বুঝতে পারলে মেইনলি গৃহবধূদের কাজ, কালোবাজারি, সেবামূলক কাজে তাহলে কি যেহেতু জড়িত থাকে না, টাকা পয়সাটা সেই রকম পরিমাণ জড়িত থাকে না, সেহেতু এগুলোর কাজে কিন্তু জাতীয় আয় পরিমাপের বাধা হয়ে দাঁড়াইছে, তাই তো? এরপরে দেখো বলা আছে জাতীয় আয়ের ইতিহাস। এগুলো আমাদের এর আগে আমরা জিডিপি সম্পর্কে জেনেছি, জিএনপি সম্পর্কে জেনেছি, ডেপ্রিসিয়েশন জেনেছি, পার ক্যাপিটাল ইনকাম জেনেছি, তারপর ফ্যাক্টরি কস্ট জেনেছি, তাই তো? এবার আমরা জানবো এই জাতীয় আয়ের ইতিহাস, বা আসলো কোথা থেকে জাতীয় আয়টা। আগে প্রথমে ওটা জেনে নিলাম, এখন ইতিহাস জানছি, কারণ তাহলে তোমাদের এখন যে টার্মস গুলো আমরা ইউজ করব, তাহলে তোমাদের আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো, তাহলে সেই টার্মস গুলো তোমরা বুঝতে পারবে। দেখো, জাতীয় আয় নির্ধারণের সর্বপ্রথম ব্যবস্থা করেন দাদাভাই নওরোজি 1867 থেকে 68 সালে। তোমরা যারা নোটস করছো ভিডিও দেখে, তাহলে অবশ্যই এই লাইনটা স্টার মার্ক করে রাখবে, ঠিক আছে? তাহলে সর্বপ্রথম ব্যবস্থা কে করেন? দাদাভাই নওরোজি কিন্তু করে থাকে। এরপরে দেখো, দাদাভাই নওরোজিকে ভারতের জাতীয় আয়ের জনক বলা হয়। জাতীয় আয়ের জনক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যদি আসে, তাহলে জাতীয় আয়ের জনক কাকে বলা হয়? তাহলে কি হবে? দাদাভাই নওরোজি হয়ে যাবে। দেখো এরপরে তার লেখা পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে তিনি ভারতের মাথাপিছু বার্ষিক জাতীয় আয় 20 টাকা বলে উল্লেখ করেন। তার যে বিখ্যাত বই, তার লেখা বইটার নাম হলো পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, তোমরা সবাই জানো সেটা। তার মধ্যে মাথাপিছু বার্ষিক আয়, মানে এক একজন ব্যক্তি মাথাপিছু কত টাকা বা পার ক্যাপিটাল ইনকাম কত, সেটা কিন্তু প্রথমে 20 টাকা নির্ধারণ করেছিলেন। মাত্র 20 টাকা কিন্তু তিনি নির্ধারণ করেছিলেন। এরপরে দেখো, প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে জাতীয় আয় হবে। হ্যাঁ, জাতীয় এখানে আয় হবে, আয় গণনা করা হয় 1931 থেকে 32 সালে। তাহলে বুঝতে পারলে বৈজ্ঞানিক পদ্ধতিতে, কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে কত সালে করা হয়? 1931 থেকে 32 সালে। কে করে থাকেন? ডক্টর VK RV রাও দ্বারা। তাহলে যদি প্রশ্ন আসে বৈজ্ঞানিক পদ্ধতিতে জাতীয় আয় প্রথম কে গণনা করেন, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? ডক্টর VK RV রাও। তিনি ভারতীয় অর্থনীতিকে দুই ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ কি দেখো, কৃষি ক্ষেত্র। এটা তাহলে কৃষি ক্ষেত্র, যার মধ্যে কি পরে কৃষি। কৃষি মানে শুধুমাত্র ফসল ফলানো তা তো নয়, এখানে মৎস্য চাষও করতে পারে,
পড়তে পারে, বন বিভাগ পড়তে পারে, শিকার হতে পারে, নানান কিছু হতে পারে এর মধ্যে। এটা তাহলে কৃষি ক্ষেত্রের মধ্যে হলো একটা। আর দ্বিতীয়টা কি বলেছে, বেসরকারি ক্ষেত্র। বেসরকারি ক্ষেত্রের মধ্যে দেখো, যার মধ্যে পড়ে কি শিল্প, তার মধ্যে পড়ে নির্মাণ, পরিবহন, জনসেবা ও ব্যবস্থা। এগুলো তাহলে এই যে ভারতীয় অর্থনীতিকে দুই ভাগে ভাগ করেছেন কে, ভিকে আর ভিরাও। এই ভিকে আর ভিরাও এর মধ্যে প্রথমটা কি কৃষিক্ষেত্র, দেখলাম আমরা কি কি পড়ে কৃষিক্ষেত্রের মধ্যে। দ্বিতীয়টাতে বলা হয়েছে কি বেসরকারি ক্ষেত্র, যার মধ্যে পড়ে কি শিল্প, নির্মাণ, পরিবহন, জনসেবা, স্বাস্থ্য বা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আছে। এরপরে দেখো ডক্টর ভিকে আর ভিরাও এর গণনায় মাথাপিছু ৭৭.৯০ টাকা হয়েছিল, যেখানে কিনা দাদাভাই নৌরুজি যখন করেছিল সেই সময়টাতে কত ছিল, মাত্র কিন্তু ছিল কি ২০ টাকা। এখন ভিকে আর ভিরাও যখন করেছে সেই সময়টাতে ১৯৩১ থেকে ৩২ সালে, সেই সময়টা হচ্ছে কত, ৭৭ টাকা ৯০ পয়সা। এরপর দেখো, প্রথম সরকারি প্রচেষ্টায় জাতীয় আয় গণনা করেন প্রশান্ত চন্দ্র মহালনোবিশ। তাহলে আমরা তিনটা প্রশ্ন এখান থেকে দেখো খুবই ইম্পর্টেন্ট। প্রথম আমরা দেখলাম কি, যে প্রথম জাতীয় আয় গণনা কে করেন, তাহলে অ্যান্সার হয়ে যাবে দাদাভাই নৌরোজি। প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে কে করেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে করেন কে, ডক্টর ভিকে আর ভিরাও। এবার কি বলেছে, সরকারি প্রচেষ্টাতে কে করেন প্রথম, এটা হবে প্রশান্ত চন্দ্র মহালনোবিশ। দেখো, যিনি সরকারি নিযুক্ত জাতীয় আয় গণনা কমিটির প্রধান ছিলেন, জাতীয় আয় যে গণনা কমিটি ছিল সেই কমিটির কিন্তু প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন কে, এই প্রশান্ত চন্দ্র মহালনোবিশ। ও তার সহকারী সদস্য ছিল কে, গাডগিল ছিল, আর ভিকে আর ভিরাও, যার কথা আমরা শুনলাম অলরেডি, যে কিনা বৈজ্ঞানিক পদ্ধতিতে জাতীয় আয় গণনা করেছিলেন সেই ভিকে আর ভিরাও। এরপরে দেখো, এই কমিটির প্রথম রিপোর্ট ১৯৫১ সালে প্রকাশিত হয় এবং সেই অনুযায়ী ভারতীয় জাতীয় আয় ১৮৪৮ থেকে ৪৯ সালে হয়েছিল অর্থবর্ষে ৮৭১০ কোটি টাকা এবং মাথাপিছু আয় ছিল ২২৫ টাকা। তাহলে দাদাভাই নৌরোজি কত বলেছিল, ২০ টাকা বলেছিল, তাই তো। ভিকে আর ভিরাও কত বলেছিল, ৭৭ টাকা ৯০ পয়সা বলেছিল। এবার প্রশান্ত চন্দ্র মহালনোবিশ কত বললো, ২২৫ টাকা কিন্তু বললো, ঠিক আছে। এরপরে দেখো, ১৯৫৫ সাল থেকে জাতীয় আয় গণনা করে থাকে সিএসও। মনে রাখবে, এই যে ১৯৫৫ সালে তাহলে কে জাতীয় আয় গণনা করে থাকে, সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। এবং ২০১৯ সালে কেন্দ্রীয় সরকার সিএসও আর এনএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস কে সংযুক্ত করে এনএসও, এই যে এনএসও আর এএনএসও এর মধ্যে একটু পার্থক্য আছে। প্রথম এনএসও যেটা আছে সেটা হলো ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, আর দ্বিতীয় এনএসও যেটা আছে এটা হলো ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস তৈরি করেছে। এবার এই যে এনএসও বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস যেটা বর্তমানে পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ মন্ত্রকের অধীনে কি পড়ে, তাই তো। এটা মনে হলো, তাহলে আমরা তাহলে বলতেই পারি যে ১৯৫৫ সাল থেকে জাতীয় আয় গণনা করেছে কে, সিএসও। পরে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস কি হয়েছে, মার্চ করা হয়েছে কার সঙ্গে, সিএসও আর সিএস এর সঙ্গে। এরপর কি নাম হয়েছে, এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস হয়ে গেছে। এরপরে দেখো, এনএসও ভারতীয় অর্থনীতিকে তিনটি ক্ষেত্রে ভাগ করেছে। কি কি সেই ক্ষেত্রগুলো দেখে নাও। প্রাথমিক ক্ষেত্র, গৌণ ক্ষেত্র, আর হলো টার্সিয়ারি ক্ষেত্র বা সার্ভিস সেক্টরের মধ্যে যেটা পড়ে। দেখো প্রাথমিক ক্ষেত্রে কি কি আছে, কৃষি, নট অনলি কৃষি কাজ মানে ফসল ফলানো, এখানে সমস্ত কিছুই পড়ে, মৎস্য থেকে শুরু করে পোল্ট্রি চাষ, সে হাঁস মুরগি চাষ, একসঙ্গে একের বেশি বা একের অধিক যখন কোনো পশুপালন হবে তাকেও আমরা কৃষির মধ্যে বলতে পারি, পোল্ট্রির মধ্যে বলতে পারি। দেখো, মৎস্য, অন্যান্য সমগোত্রীয় কাজ, এগুলো সবই কি প্রাথমিক কাজের মধ্যে পড়ে, এটা কে বলেছে, এনএসও বলেছে। এরপরে বলছে গৌণ ক্ষেত্র, গৌণ ক্ষেত্রের মধ্যে কি পড়ে, খনন, শিল্পজাত উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন, জল ও গ্যাসের সরবরাহ, এগুলো সবই কি গৌণ ক্ষেত্রের মধ্যে পড়ে। এরপর দেখো টার্সিয়ারি সেক্টর বা টার্সিয়ারি ক্ষেত্রের মধ্যে কি পড়ে, পরিবহন, যোগাযোগ, ব্যবসা, ব্যাংক, বীমা, কম্পিউটার, জনশাসন, প্রতিরক্ষা ও বৈদেশিক বাণিজ্য, এগুলো তাহলে কে বলেছে, এনএসও। তাহলে তিনটি ক্ষেত্রে ভাগ করেছে, এই ভাগগুলো আমরা জানলাম। এবার দেখো
বলেছে এনএসও তিনটি পদ্ধতিতে জাতীয় আয় গণনা করে, সেগুলি কি কি? তিনটি পদ্ধতি এনএসও পার্সোনালি করে থাকে, ঠিক আছে? ও কারো কথা শুনে না, ও নিজেই করে। দেখো কি আছে, উৎপাদিত পণ্য পদ্ধতি, সারা বছরের মধ্যে যে পরিমাণ পণ্য উৎপাদন হলো সেই পণ্যের ক্যালকুলেট করে যে মিনিমাম অ্যামাউন্টটা আসছে তাকে এখানে কাউন্ট করা হয়, উৎপাদন পণ্য পদ্ধতি। এরপরে দেখো কি আছে, আয় পদ্ধতি। এবার যে ফসলটা উৎপাদন হলো সেই ফসলটা বিক্রি করে যে টাকা আমরা আয় করলাম সেই আয় পদ্ধতির মাধ্যমে তাহলে কি জাতীয় আয় গণনা করা যেতে পারে। ব্যয় পদ্ধতি, আমরা যত টাকা আয় করলাম নিশ্চয়ই কিছু ব্যয় করব, এই যে ব্যয় পদ্ধতির মাধ্যমে কিন্তু তাহলে কি এনএসও জাতীয় আয় গণনার কথা বলেছিলাম। কিন্তু আমরা আগে দেখেছিলাম যে এই ব্যয় পদ্ধতিটা কিন্তু সঠিকভাবে কার্যকরী না, কারণ আমি যে টাকা আয় করব সব টাকাই কি খরচ করব, কিছু তো সেভিংস করব, তাই না? তাহলে এই পদ্ধতিটা কিন্তু সেরকম ভাবে কার্যকরী না, আমরা আগে আলোচনা করেছিলাম, তাই তো? তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো রকম সমস্যা থাকে তাও কমেন্টে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নিজ দায়িত্বে পৌঁছে দেবে। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা কি এই জাতীয় আয়ের উপর থেকে যে 3টা পার্ট হয়েছে তার উপর এমসিকিউ প্রশ্ন চাও? যদি চাও অবশ্যই কমেন্ট করো, আমরা নেক্সট দিন তাহলে এমসিকিউ কোশ্চেন আলোচনা করব, তারপরে আমরা তৃতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।